এখন যেখানে আছি সেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় আছি। সেটা হচ্ছে স্থিতিশক্তি আর পজিশন অবস্থান তার মধ্যে সম্পর্ক। দেখো এফ ইকুয়াল টু মাইনাস ডি ইউ বাই ডিএক্স একটা সম্পর্ক আমরা পড়েছিলাম, তাই তো? এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ইউ বাই ডিএক্স, এই কথাটা একটু মানে জানতে হবে। আমি যদি ইউ আর এক্স এর মধ্যে গ্রাফ ড্র করি, তাহলে সেই গ্রাফের যে নতি হবে সেই নতির মাইনাস হবে বল। কি বললাম? ডিউ ডিএক্স মানে ইউ আর এক্স এর যদি আমি গ্রাফ ড্র করি, ধরলাম এইদিকে ইউ এদিকে এক্স, আমি যে কোনো একটা গ্রাফ আমি ড্র করলাম। গ্রাফটা এরকম মনে করো, এই গ্রাফের কোনো জায়গায় যদি কোনো একটা ধরো এক্স এর এই ভ্যালুতে, এক্স এর x1 পজিশনে বল কত যদি বলে, আমরা বলবো এই বিন্দুতে এই গ্রাফটার যে নতি তার নেগেটিভ। বোঝা গেল? এটাকে নতি বলে। হ্যাঁ, তার মানে মাইনাস এটা নতি, অ্যাকচুয়ালি ডিউ বাই ডিএক্স কে আমরা নতি বলি, তাহলে মাইনাস নতি হচ্ছে বল। আগের দিন বোধহয় বলা হয়েছিল এটা। তাহলে যে বিন্দুতে নতি মাইনাস সেই বিন্দুতে বল পজিটিভ। তাহলে আমি যদি বলি এই বিন্দুটা, এই বিন্দুতে বল কি হবে? মাইনাস নতি আছে না? নতি চেনো তো? আর নতি তো চিনতে হবে, এ একটা রেখা, এর নতি প্লাস না মাইনাস? ধনাত্মক নতি না ঋণাত্মক নতি? এটা ঋণাত্মক। এক্স অক্ষের সঙ্গে কোণ 90 ডিগ্রির বড় কোণ আছে। আর ধনাত্মক নতি মানে এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি থেকে কম কোণ থাকবে, সেটাই ধনাত্মক নতি। তাহলে নতি যখন তাহলে ধনাত্মক, তখন বল কি হবে? ইউ এক্স গ্রাফের নতি যখন ধনাত্মক তখন বল ঋণাত্মক, আর নতি যখন ঋণাত্মক তখন বল ধনাত্মক। আমি এই সম্পর্ক থেকে আমি বুঝতে পারছি সেটা। তাহলে দেখো, আমি যদি বলি এই এই এ পয়েন্ট, এ পয়েন্টে নতি কি আছে? ঋণাত্মক। তাহলে এ পয়েন্টে মানে x1 অবস্থানে বল প্লাস না মাইনাস? ঋণাত্মক নতি মানে বল প্লাস। আচ্ছা, আমি যদি বলি বি পয়েন্ট, এইখানে বি পয়েন্টে এখানে নতি ধনাত্মক, তাহলে এই পয়েন্টে মানে x2 বিন্দুতে বল কি আছে? নেগেটিভ না পজিটিভ? নতি কি আছে? হ্যাঁ, তাহলে বল নেগেটিভ, নতি আছে ধনাত্মক, বল হবে নেগেটিভ। আচ্ছা, আমি যদি বলি আরেকটা পয়েন্ট সি বিন্দু, এখানে এখানে নতি কত? সি বিন্দুতে নতি কত? 0 নতি। এইখানে স্পর্শক টেনে আমরা বুঝবো এই স্পর্শক এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, মানে কোণ কত? 0। ট্যান থিটা দিয়ে নতি হয়, তাহলে ট্যান থিটা মানে ট্যান 0, তাহলে 0। তাহলে সি বিন্দুতে নতি হচ্ছে 0। তার মানে সি বিন্দুতে এই বিন্দুটাতে এই অবস্থানটাতে বল কত? 0। আচ্ছা, আর এটা মনে করে এরকম সোজা, এইখানেও তাহলে বল 0, তাই না? এখানেও বল 0। আমি সি পয়েন্টে বল 0 আর এই পয়েন্টে বল 0, যেখানে যেখানে বল 0 হয় সেটাকে আমরা বলি সাম্যাবস্থা। এখানে দুটো সাম্যাবস্থান দেখানো হয়েছে, সি বিন্দু আর ধরো এখানে ডি বিন্দু, দুটো সাম্যাবস্থান। এইরকম যদি একটা গ্রাফটা যদি আমি আরেকটু এক্সটেন্ড করি, এখানেও বল 0, তাই না? এখানেও নতি 0, তাহলে বল 0। তাহলে এইটাও একটা সাম্যাবস্থা, যেখানে বল 0 সেটাই সাম্যাবস্থা। তাহলে সি বিন্দু, ডি বিন্দু, আমি যদি বলি এখানে ই বিন্দু, তিনটা পয়েন্টে বল 0 আছে। এই তিনটা পয়েন্টের মধ্যে একটা বলি সুস্থির সাম্য, আর একটা অস্থির সাম্য, একটা নিরপেক্ষ সাম্য। সুস্থির সাম্য এটা, অস্থির সাম্য এটা আগের দিনের পড়া, আর এটা হচ্ছে নিরপেক্ষ সাম্য। আচ্ছা, সুস্থির সাম্যের ক্ষেত্রে দেখো, সুস্থির সাম্য ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। এই সাম্যাবস্থানটার বামে বা ডানে আমরা যদি একটু সামান্য বামে যাই, বল একটু বামে নতি কি? ঋণাত্মক, তাহলে বল কি? বল ধনাত্মক, তাই না? তাহলে বল হচ্ছে ধনাত্মক, মানে বল এইদিকে, একটু বামে বল এইদিকে, একটু ডানে বল নতি কি? এখানে ধনাত্মক, তাহলে বল ঋণাত্মক। দেখো, ঋণাত্মক বল মানে এদিকে, ধনাত্মক বল মানে এইদিকে, আমি এভাবে দিচ্ছি। তাহলে সি বিন্দুর দুই পাশে আগে ধনাত্মক বল, পরে ঋণাত্মক বল, তাহলে সি বিন্দু হবে সুস্থির সাম্যাবস্থা। অস্থির সাম্যাবস্থাটা একটু ভাবো, ই বিন্দু অস্থির সাম্যাবস্থান, ওই সাম্যাবস্থার একটু আগে একটু পরে বল নতি কি? ধনাত্মক, তাহলে বল নেগেটিভ, এখানে বল নেগেটিভ, আর এই দিকটায় বল পজিটিভ। অস্থির সাম্যের ক্ষেত্রে বল প্রথমে হবে নেগেটিভ, পরে হবে পজিটিভ। সুস্থির সাম্যের ক্ষেত্রে প্রথমে পজিটিভ, পরে নেগেটিভ। নিরপেক্ষ সাম্য, ডি বিন্দু নিরপেক্ষ সাম্য বলা হয়। নিরপেক্ষ সাম্য মানে যে সাম্যাবস্থান পরিবর্তন করলেও বস্তুর অবস্থান পরিবর্তন হবে না, ওখানেই থাকে।
হ্যাঁ, তাহলে এটাই নিরপেক্ষ সাম্য। তাহলে এইখানে বলের মান কি আছে? একদম শূন্য। তুমি সব জায়গাতেই বল শূন্য আছে, এই পাশেও বল শূন্য, এই পাশেও বল শূন্য, সাম্য অবস্থানে তো বল শূন্যই। তার মানে পুরো অঞ্চলটাই এখানে সাম্য অবস্থান, সেটাই আমরা বলি নিরপেক্ষ সাম্য। আচ্ছা, তাহলে পজিটিভ নতি নেগেটিভ নতি সেই অনুযায়ী বল পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আগে দেখতে হবে, তারপরে সাম্য অবস্থান দেখতে হবে নতি শূন্য কিনা। আমি এখানে একটা গ্রাফ দিচ্ছি তোমাদের, তোমরা আমাকে বলবে বলের কথা বলো, এই বিন্দুগুলোতে বলের মানের প্রকৃতি বলা, মানে পজিটিভ না নেগেটিভ। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু আর ই বিন্দু। আমি এই কয়েকটা পয়েন্ট নিলাম, এই যে ইউএক্স গ্রাফ মনে করো এরকম। বলো বলের প্রকৃতি যদি এ বিন্দুর কথা বলে, স্টার্ট করো এখান থেকে লেখা, এই গ্রাফ থেকে স্টার্ট। হ্যাঁ, এ বিন্দু বলের প্রকৃতি কি নেগেটিভ না পজিটিভ? বল পজিটিভ। তাহলে বল হচ্ছে এখানে, আমি এখানে এই লাইনে কিন্তু বল লিখবো সব, এখানে বল হচ্ছে পজিটিভ। আচ্ছা, বি বিন্দুতে বল শূন্য, সি বিন্দুতে বল নেগেটিভ, ডি বিন্দুতে বল শূন্য, ই বিন্দুতে বল এখানেও শূন্য। যেখানে যেখানে বল শূন্য সেগুলো সাম্য অবস্থান। তাহলে এটা সাম্য অবস্থান, এটাও সাম্য, এটাও সাম্য। এইবার সুস্থির না অস্থির আমরা দেখব বলের দিক দিয়ে। এইখানে বল আগে পজিটিভ পরে নেগেটিভ, এইখানে বল আগে নেগেটিভ পরে পজিটিভ বি বিন্দুর পরে, আর এইখানে বল সর্বদাই শূন্য। যখন আগে পজিটিভ পরে নেগেটিভ হয় সেটা সুস্থির, তার মানে বি বিন্দুটা সুস্থির। আর ডি বিন্দু আগে নেগেটিভ পরে পজিটিভ, তখন আমরা বলবো এটা অস্থির সাম্য। তাহলে কোথায় বল শূন্য হচ্ছে, কোথায় বল থাকছে। আচ্ছা, এই বিন্দুকে সাম্য অবস্থান বলা যাবে? এই অবস্থানটা মানে অবস্থানটা এটা, এই বিন্দুতে সাম্য অবস্থান বলা যাবে? কেন বলবো না, বলা আছে। সি বিন্দুতে সাম্য অবস্থান বলা যাবে? যেখানে বল প্রেজেন্ট আছে সেখানে সাম্য অবস্থান হতেই পারে না, যেখানে বল শূন্য সেটাই সাম্য অবস্থান। হ্যাঁ, আচ্ছা, হলো নিশ্চয়ই তোমাদের। সাম্য অবস্থান সম্পর্কে ইউএক্স গ্রাফ থেকে বোঝা খুব জরুরি। হ্যাঁ, যদিও বিষয়টা একটু কঠিন, সামান্য, মানে 11-এর জাস্ট 2 মাস হলো বা 3 মাস হলো, সেই তুলনায় এই পার্টটা অবশ্যই কঠিন। আরো কয়েক মাস পরে পড়লে একটু সোজাই মনে হতো। সেই জন্য কার্যক্ষমতা শক্তির এই পার্টটা কিন্তু একটু ভালো করে তোমরা একটু দেখবে। আচ্ছা, নেক্সট দেখো, এ বি সি বিন্দুতে সাম্যাবস্থার প্রকৃতি উল্লেখ করো। এখানে ভালো করে খেয়াল করো, ইউ এক্স গ্রাফ, এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, গ্রাফটা এরকম। এ বিন্দুতে সাম্যাবস্থার প্রকৃতি মানে সুস্থির সাম্য না অস্থির সাম্য নাকি কি হবে? এ বিন্দুতে সাম্য সুস্থির না অস্থির তোমাদের কি মনে হচ্ছে? নাকি সাম্যই নাই? সাম্য আছে না নাই? সবার আগে দেখো ইউএক্স গ্রাফ, এই বিন্দু কি সাম্য অবস্থান কি না? সাম্য অবস্থান কি করে বুঝলে তুমি সাম্য অবস্থান? সাম্য অবস্থান বোঝার একমাত্র উপায় নতি শূন্য। এখানে নতি শূন্য আছে, নতি কি আছে? পজিটিভ। তাহলে এখানে বল আছে, নেগেটিভ বল আছে, এটা সাম্য অবস্থান না। সি বিন্দু সাম্য অবস্থান, নতি আছে, ইউএক্স গ্রাফের নতি আছে, নেগেটিভ নতি। তাহলে এখানে বল কি? পজিটিভ বল, এখানে পজিটিভ বল আছে, এখানে নেগেটিভ বল আছে। তাহলে বল যেহেতু প্রেজেন্ট, এই দুটো সাম্য অবস্থান না। তাহলে এ আর সি অসাম্য। এবার ভাবো বি বিন্দু, বি বিন্দুতে ইউএক্স গ্রাফের নতি কত? এখানে 0। তাহলে এইখানে 0 নতি মানে এইখানে বল শূন্য, আর এখানে বল শূন্য, তার মানে এটা অবশ্যই সাম্য। এবার সুস্থির না অস্থির সেটা আমাকে উল্লেখ করো। বি অবস্থানের একটু আগে বল নেগেটিভ, কারণ নতি আছে পজিটিভ, বল নেগেটিভ। আর একটু পরে বল কি? পজিটিভ। তার আগে নেগেটিভ পরে পজিটিভ, মানে হচ্ছে কি সাম্য? অস্থির সাম্য। কে বললো সুস্থির? অস্থির। তাহলে এইটা হচ্ছে অস্থির সাম্য। একমাত্র বি বিন্দুই আছে অস্থির সাম্য এখানে, আর এ আর সি দুটোই সাম্য অবস্থান না, অসাম্য। বল আছে। আচ্ছা, এই একটা গ্রাফ দেওয়া আছে, এইবার এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে। এইবার এই 3 বিন্দুতে সাম্যের প্রকৃতি, সাম্য সুস্থির না অস্থির নাকি অসাম্য,
বলো এ বিন্দু ফার্স্ট, চোখটাও ঠিকঠাক রাখতে হবে তো। এফ এক্স গ্রাফ, এইটা সবার আগে দেখতে হবে এই জিনিসটা কি। তাহলে এক্স এর এই বিন্দুতে বল কত? বল এবার কিন্তু স্মৃতিশক্তি না, এক্স এর এই বিন্দুতে বল কত? শূন্য। যেখানে বল শূন্য সেটা সাম্যাবস্থান, তাহলে এ অবশ্যই সাম্যাবস্থান। আচ্ছা সাম্য তো হচ্ছে, তবে সুস্থির না অস্থির আমি পরে বলছি। সি বিন্দু, এখানেও বল শূন্য, তাহলে এইটাও সাম্য হচ্ছে, আমি সুস্থির না অস্থির পরে বলছি। বি বিন্দুতে বল আছে, অনেক বল, তাহলে এইটা অসাম্য, এইখানে কিছুই করার নাই। এইবার দুই সাম্য অবস্থানের মধ্যে এ আর সি এক জায়গায় সুস্থির আছে এক জায়গায় অস্থির আছে, নাকি দুই জায়গায় সুস্থির নাকি দুই জায়গায় অস্থির? তোমরা বলো কোথায় সুস্থির কোথায় অস্থির, বা দুটোই অস্থির নাকি দুটোই সুস্থির কিনা। সেই জন্যই বলছি আগে নেগেটিভ পরে পজিটিভ, আগে পজিটিভ পরে নেগেটিভ, এটা মনে করতে হবে। সুস্থির সাম্যের ক্ষেত্রে আগে আগে পজিটিভ পরে নেগেটিভ। এই বিন্দুটার ক্ষেত্রে এই বিন্দুর একটু সামান্য এখানে আসো, একটু বাঁদিকে যাও, বল কি? নেগেটিভ। এ বিন্দু সামান্য ক্রস করো, বল কি? আগে নেগেটিভ পরে পজিটিভ, কি সাম্য এটা? অস্থির সাম্য। দেখছো, এটা অস্থির সাম্য। আর সি বিন্দুর একটু আগে আসো, বল কি? পজিটিভ। বুঝতে পারছো? সি বিন্দুর একটু পরে যাও, বল কি? নেগেটিভ পজিটিভ কি করে দেখছি আমরা? উপরে আর নিচ, এটা তো বলেরই গ্রাফ। উপরে মানে পজিটিভ, নিচে মানে নেগেটিভ। তাহলে আগে পজিটিভ পরে নেগেটিভ, আগে পজিটিভ মানে বল তো এইটুকু, আর পরে মানে বল এইটুকু, নেগেটিভ। আগে পজিটিভ পরে নেগেটিভ মানে হচ্ছে ওটা সুস্থির সাম্য। তাহলে ওটা অস্থির এটা সুস্থির। নেক্সট দেখো, এরপরে আমরা অঙ্ক করবো একটা। স্থিতিশক্তি ইউ ইজ ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 4x জুল হলে বল অবস্থান সম্পর্ক নির্ণয় করো। মানে বলের সঙ্গে অবস্থান মানে এক্স, এফ আর এক্স এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সাম্যাবস্থায় এক্স এর মান নির্ণয় করো, সাম্যাবস্থায় স্থিতিশক্তি নির্ণয় করো। কোনো আইডিয়া পাচ্ছ? বল অবস্থান সম্পর্ক মানে কি? আমরা কি শিখলাম? এর বাইরে তো আর কিছু না। বল ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ ডিএক্স, এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ ডিএক্স, তাহলে বল আর পজিশনের মধ্যে সম্পর্ক চলে আসবে। তাহলে এক নম্বর অ্যান্সার দেখো, এক নম্বর ইউ ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 4x। বল তাহলে কত? মাইনাস ডিইউ বাই ডিএক্স, তাহলে মাইনাস ডি ডিএক্স অফ 2x স্কয়ার মাইনাস 4x। তাহলে দেখো মাইনাস, ওখানে 4x হচ্ছে, সামনে মাইনাস, এই মাইনাসটা দিলাম, আর এটা হবে মাইনাস প্লাস প্লাস 4। এটা উত্তর। বল আর অবস্থানের সম্পর্ক হয় না, এটা এফ আর এক্স এর মধ্যে সম্পর্ক হয় নাই। এক নম্বরের উত্তর হয়ে গেল আমাদের। দুই নম্বর দেখো, দুই নম্বর কি বলছে? দুই নম্বর হচ্ছে সাম্যাবস্থা এক্স এর মান, সাম্যাবস্থা মানে f0, তারপরে মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। সাম্যাবস্থা f0 হয় তাহলে f0 বসিয়ে দিলাম, সাম্যাবস্থানটাই পাওয়া যাচ্ছে এখন। দেখো তাহলে 4x ইজ ইকুয়াল টু 4, তার মানে x ইজ ইকুয়াল টু কত? 1। x অক্ষের মূল বিন্দু থেকে 1 মিটার দূরে আছে কি? সাম্যাবস্থান। ওখানে নেট বল শূন্য আছে বস্তুর উপর। আচ্ছা, 3 নম্বর সাম্যাবস্থায় স্থিতিশক্তি। কোথায় সাম্যাবস্থান? x ইজ ইকুয়াল টু 1, তখন স্থিতিশক্তি কত? x এর ভ্যালু আমি এখানে 1 বসাবো, স্থিতিশক্তি বের হবে, তাই না? তাহলে 3 নম্বর সাম্যাবস্থানে স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু ওই যে 2 ইন্টু এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 মানে 2 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 2 জুল। বোঝা গেল? হ্যাঁ, নেক্সট পরের বিষয় শুরু হচ্ছে। হ্যাঁ, স্থিতিশক্তির নির্ণয়। স্থিতিশক্তি নির্ণয় করাচ্ছি আমি। নির্ণয় করাবো কি করাবো না তোমাদের ব্যাপার। আসলে ব্যাপার এরকম, ধরো 1 নম্বর অভিকর্ষীয় স্থিতিশক্তি, যেটা আমরা বলি এমজিএইচ। স্থিতিশক্তির পরিবর্তন, এক্সটার্নাল ফোর্স যে কাজ করে সেটাকে আমরা বলি
স্থিতিশক্তির পরিবর্তন। বাহ্যিক বল যে কার্য করে তাকেই আমরা স্থিতিশক্তির পরিবর্তন বলি। দেখো আমি সিম্পল একটু বোঝাচ্ছি। এটা মাটি, মাটির থেকে একটা বস্তুকে আমি এই সাইডে তুললাম, এখানে এই সাইড। এক্সটার্নাল বল কত কার্য করলো বলতো? এখানে এক্সটার্নাল ফোর্স কার্য কত করে? এক্সটার্নাল বল উপর দিকে, তাই না? সেটা কার সমান? নিশ্চয়ই ওজনের সমান দিতে হবে বলটা, বুঝতে পারছো? ওজনের সমান দিলেই উপর দিকে উঠবে। তাহলে এক্সটার্নাল ফোর্স উপর দিকে আর সরণও উপরের দিকে। আর এক্সটার্নাল ফোর্সের এখানে cos 0 ডিগ্রি। এফ এক্সটার্নাল কত? mg সমান। তাহলে mgh। ঘটনা দেখো, এক্সটার্নাল ফোর্স যে ওয়ার্ক করে সেটা হচ্ছে mgh। এটা কার সমান? স্থিতিশক্তির পরিবর্তন। যদি মাটি, আমি কোথা থেকে কোথায় নিলাম? বস্তুকে এখান থেকে এখানে নিলাম, তো এটা মাটি, মাটিতে স্থিতিশক্তি u1, এইখানকার স্থিতিশক্তি u2 যদি হয় তাহলে অ্যাকচুয়ালি তাহলে এটাই ডেল্টা ইউ। ডেল্টা ইউ মানে হচ্ছে u2 মাইনাস u1। অ্যাকচুয়ালি স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে mgh। যদি মাটিতে স্থিতিশক্তি তুমি 0 ধরো তবে h উচ্চতায় স্থিতিশক্তি, তবে h উচ্চতায় স্থিতিশক্তি এটার মান 0। u2 ইজ ইকুয়াল টু mgh। u1 তো 0 হয়ে যাচ্ছে, আর এটাকে আর u2 লেখার প্রশ্ন নাই, u। তাহলে আমরা এই উচ্চতায় স্থিতিশক্তি বলি mgh। আসলে এটা কেন বলি? মাটিতে স্থিতিশক্তি 0 ধরে তবেই বলি। আসলে স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে এক্সটার্নাল বল দ্বারা কার্য। আচ্ছা, এরপর আমরা পড়বো আরেক প্রকার স্থিতিশক্তি আছে, আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলি বা স্প্রিং এর স্থিতিশক্তি। দেখো 2 নম্বর, প্রসারিত বা সংকুচিত স্প্রিং এর স্থিতিশক্তি। প্রসারিত বা সংকুচিত স্প্রিং এর স্থিতিশক্তি আমরা দেখতে চাই। তার আগে স্প্রিং সম্বন্ধে একটু আমাদের ধারণা ক্লিয়ার করতে হবে। কিরকম ধারণা? স্প্রিং এর বৈশিষ্ট্য, কোন স্প্রিং এর বৈশিষ্ট্য নির্ভর করে একটা রাশির উপর, সেটাকে আমরা স্প্রিং এর বল ধ্রুবক বলি। স্প্রিং এর বল ধ্রুবক বলতে একটা স্প্রিং কতটা শক্ত বা কতটা নমনীয়, মানে সহজেই দৈর্ঘ্য বৃদ্ধি করা যায়, সেই স্প্রিং এর বল ধ্রুবক কম। যেটাকে খুব শক্তি লাগবে সেটার বল ধ্রুবক বেশি। তাহলে বল ধ্রুবক এমন একটা রাশি। তাহলে আগে বল ধ্রুবক জানতে হবে। তাহলে প্রসারিত স্প্রিং এর স্থিতিশক্তি আমরা পরে করি, আগে বল ধ্রুবক সম্পর্কে একটু জেনে নিই। হোয়াট ইজ ফোর্স কনস্ট্যান্ট স্প্রিং এর, বা এটাকে অনেক সময় স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবকও বলে। স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। আচ্ছা দেখো, ধরো একটা স্প্রিং, এখানে নর্মাল এইটুকু লেন্থ, আমি যখন বল প্রয়োগ করছি তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। দৈর্ঘ্য বৃদ্ধি x যদি হয়, প্রযুক্ত বল যত বেশি হবে দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে না? যত টানবো দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে তত বেশি। আচ্ছা, এই দিকে প্রযুক্ত বল এক্সটার্নাল ফোর্স ডান দিকে যদি দিই আর বাঁ দিকে একটা ফোর্স কাজ করে, সেটাকে আমরা বলি স্প্রিং ফোর্স। এই প্রযুক্ত বলের সমানই সব সময়, একমাত্র বল এক্সটার্নাল ফোর্স ছেড়ে দিলে তখন শুধুমাত্র স্প্রিং বলটাই ওকে আগের অবস্থায় নিয়ে যায়। কিন্তু যতক্ষণ আমি সাম্য অবস্থায় ধরে আছি ততক্ষণ প্রযুক্ত বল আর স্প্রিং বল সমান। হ্যাঁ, যেটা বলছিলাম, এক্সটার্নাল ফোর্সই বলো আর স্প্রিং ফোর্সই বলো দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। যত দৈর্ঘ্য বৃদ্ধি করবো তত বল বেশি দিতে হবে। শুরুতে দৈর্ঘ্য বৃদ্ধির জন্য সামান্য বল, আস্তে আস্তে বাড়াচ্ছ, বলের পরিমাণ বাড়াতে হবে। তাহলে আমি যদি এক্সটার্নাল বলের সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি লিখি, এফ এক্সটার্নালের সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক। হ্যাঁ, তোমাকে যদি বলে স্প্রিং বলের সঙ্গে দৈর্ঘ্য কিভাবে, মাইনাস সমানুপাতিক। বোঝা গেল তো? কারণ স্প্রিং বল তো এইদিকে আর সরণ তো এইদিকে। আমি এক্সটার্নাল বল যদি লিখি, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক হয় না? সেই ধ্রুবকটা আমরা কে দিয়ে লিখবো, এখানেও তাই। তাহলে এফ এস স্প্রিং বল ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। যখন স্প্রিং বল দিয়ে লিখছো
তখন মাইনাস কে এক্স, আর এক্সটার্নাল বল দিয়ে লিখলে কে এক্স। কে একটি ধ্রুবক, একে স্প্রিং এর বল ধ্রুবক বলে। যদি সংজ্ঞা চায়, বল ধ্রুবকের সংজ্ঞা দেখো তো, নিজে বানিয়ে লিখতে পারবে না? আমি কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স লিখতে পারি, বল বাই দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে কে কাকে বলে দেখো, সংজ্ঞা এইভাবে আমরা নিজেরা দিতে পারি বানিয়ে বানিয়ে। একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যত বল প্রয়োজন হয়, এক্স এর ভ্যালু 1 হলে এফ ইজ ইকুয়াল টু কে। তাহলে একক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে যত বল প্রয়োগ করতে হয়, যে ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে তাহলে সেই স্প্রিং এর বল ধ্রুবক বেশি, যেটা অল্প বল প্রয়োগ করতে হবে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য তার বল ধ্রুবক কম। আচ্ছা, কে এর একক নিউটন পার মিটার না, বল বাই দৈর্ঘ্য, তো কে এর একক নিউটন পার মিটার। তাহলে এই বল ধ্রুবক আগে জানতে হবে, তবেই আমরা ওই স্থিতিশক্তিতে যেতে পারবো। বল ধ্রুবক বুঝলাম, তাহলে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। অ্যাকচুয়ালি মান হিসাবে সবসময় এফ ইজ ইকুয়াল টু কে এক্স অঙ্ক করার ক্ষেত্রে তুমি এটাই ভাববে, ঠিক আছে? এখন আসি আমরা প্রসারিত বা সংকুচিত স্প্রিং এর স্থিতিশক্তি। দেখো স্থিতিশক্তি, এইবার স্থিতিশক্তি স্প্রিং এর সামান্য, সামান্য মানে অতি সামান্য ডিএক্স দৈর্ঘ্য বৃদ্ধিতে বাহ্যিক বল দ্বারা কার্য। স্প্রিং এর, এরটা আসে নাই এখানে, স্প্রিং এর সামান্য দৈর্ঘ্য বৃদ্ধিতে বাহ্যিক বল দ্বারা, সামান্য বলতে কিন্তু ইনফাইনাইটেসিমাল স্মল, ডিএক্স কৃতকার্য লিখতে পারি ডি ডাব্লিউ। এটা এক্সটার্নাল, এক্সটার্নাল বলের দিক আর স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধিতে একই দিকে না, তার মানে এক্সটার্নাল বল যেদিকে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধিও সেই দিকে, তার মানে cos 0 ডিগ্রি। তার মানে এফ এক্সটার্নাল ইন্টু ডিএক্স। এফ এক্সটার্নাল মানে কি, কে এক্স না, এইমাত্র দেখলাম না বল ধ্রুবক দিয়ে এফ কে কে এক্স লেখা যাবে, তাহলে কে এক্স ডিএক্স। এটা হচ্ছে সামান্য দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকার্য, মানে কত দৈর্ঘ্য বৃদ্ধি, ডিএক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃতকার্য কে এক্স ডিএক্স। সুতরাং x1 থেকে x2 দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকার্য W এক্সটার্নাল ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা করতে হবে kx dx x1 থেকে x2। তাহলে W এক্সটার্নাল ইকুয়াল টু k বাইরে আসলো, এটা x স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন করলে হয় x1 থেকে x2 লিমিট। তাহলে k থাকছে 2 থাকছে নিচে, আর x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। মনে রাখবে তোমরা, তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কার্য স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত থেকে কত, প্রথমে x1 দৈর্ঘ্য হয়েছিল, এটা জেনারেল সূত্র করছি, আগে x1 দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল তারপরে x2 দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, সেই ক্ষেত্রে এটা হাফ কে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার, এটা জেনারেল সূত্র। এইবার এমন তো হতেই পারে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি প্রথমে ছিল না, শুরুর থেকেই বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি করালাম। যদি প্রাথমিক দৈর্ঘ্য বৃদ্ধি না থাকে, শুরুর থেকেই আমি বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি করাচ্ছি, x1 ইজ ইকুয়াল টু 0 এবং x2 টা থেকে তখন আমি x ধরি, তখন তার x2 বলার দরকার নাই, x1 নাই, তাহলে x2 দিয়ে কি হবে, x ধরলাম। তখন কার্য কত, এক্সটার্নাল ফোর্স দ্বারা কার্য হাফ কে এক্স স্কয়ার। এটা জেনারেল কেস, যে কোনো দৈর্ঘ্য থেকে যে কোনো দৈর্ঘ্য পরিবর্তনের জন্য কার্য এটা। আর এটা তো স্পেশাল কেস, 0 থেকে দৈর্ঘ্য বৃদ্ধি যখন হচ্ছে। আর এইটাকেই আমরা বলি স্প্রিং এর স্থিতিশক্তি। এক্সটার্নাল বল দ্বারা কার্য ইজ ইকুয়াল টু স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে স্প্রিং এর স্থিতিশক্তি আমি আরেকটা লাইন লিখে দিই, তাহলে আমি লিখতে পারি সুতরাং ডেল্টা ইউ আমি লিখতে পারি এক্সটার্নাল বল দ্বারা কার্য তো ডেল্টা ইউ এর সমান, ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এখানে u2 মাইনাস u1 হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, আর u1 কে 0 ধরা হচ্ছে। প্রাথমিক অবস্থান দৈর্ঘ্য বৃদ্ধি যখন নাই, তখন তার স্থিতিশক্তি নাই ধরা হচ্ছে, আর অন্তিম স্থিতিশক্তি u2 টাকে আমি u ধরলাম, তাহলে হাফ কে এক্স স্কয়ার। তাহলে x দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালে স্থিতিশক্তি হাফ কে এক্স স্কয়ার। বাহ্যিক বল দ্বারা যে কার্য সেটাই স্থিতিশক্তি অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে। তাহলে এটা স্প্রিং এর স্থিতিশক্তি হাফ কে এক্স স্কয়ার। কিন্তু স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি x1 থেকে x2 বৃদ্ধি করতে, x1 থেকে x2 বৃদ্ধি করতে বাহ্যিক বল দ্বারা কার্য কিন্তু এটা মাথায় রাখবে বেশি। স্থিতিশক্তির একক কি, শক্তি তো জুল।
তাই না, হাফ কে এক্স স্কোয়ার, এটা এখন জুল আর ইত্যাদি। নেক্সট, তারপর অঙ্ক, ট্রাই 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 ট্রাই। কে ইকুয়াল টু মানে বল ধ্রুবক, একক দেখেই বোঝা যাচ্ছে নিউটন পার মিটার। 2000 নিউটন পার মিটার বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এর 1 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে কৃতকার্য কত? কোন ফর্মুলা? আরে বলে না কেন, হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস হাফ ইন্টু কে মানে 2000, এক্স টু অন্তিম দৈর্ঘ্য কত? 5/100 তার স্কোয়ার মানে 0.05 স্কোয়ার মাইনাস 0.01 স্কোয়ার, এটা 1000 ইন্টু 0.06 ইন্টু 0.04। কেন লিখলাম এটা, কিভাবে লিখলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস, এ প্লাস বি করলে এটা এটা, এ মাইনাস বি করলে এটা। হ্যাঁ, তাহলে 424 তো, উপরে 24, তারপরে আচ্ছা 1000 আর নিচে 10,000, তাই তো? ব্যাপারটা এরকম তো, 0.000000, 24/10 মানে 2.4 জুল। নেক্সট, একটি স্প্রিং এর 20 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য স্থিতিশক্তি যদি হয় ইউ, একটা স্প্রিং এর 20 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য স্থিতিশক্তি হয় ইউ, ওই স্প্রিং এরই 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য স্থিতিশক্তি কত হবে? ওই স্প্রিংই মানে কে কনস্ট্যান্ট। দেখো ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, কে যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইউ ভ্যারিজ এক্স স্কোয়ার। ওই স্প্রিং বলছে না, ওই স্প্রিং মানে কি, তাহলে কে ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি u2/u1 ইকুয়াল টু x2/x1 তার হোল স্কোয়ার। আমাদের চাই u2 আর প্রাথমিক u1 কত ইউ, আর তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত x1 20, এটা 20, আর উপরে কত 5 তার স্কোয়ার আছে। আচ্ছা তোমরা বলবে এখানে সেন্টিমিটার ছিল, মিটার কেন করি নাই? সেন্টিমিটার ছিল তো, অনুপাত আছে তো, দিয়ে ভাগ করলে নিচেও করতে হবে উপরেও করতে হবে। হ্যাঁ, তাহলে u2 ইকুয়াল টু 5/20 1/4, তার মানে u/16 অ্যান্সার। তারপর এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। এটাকে আমরা ইংরেজিতে না সংক্ষেপে সিওএমই বলি, তোমরা জানো, এটা আমি বলে থাকি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। হ্যাঁ, এটা বললো শুধুমাত্র সংরক্ষী বল যদি উপস্থিত থাকে, শুধুমাত্র অভিকর্ষ বল বস্তুর উপর যদি উপস্থিত থাকে, অন্য কোনো বল নাই, তাহলে বস্তুর মোট যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি মানে কি স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল, তাহলে শুধুমাত্র সংরক্ষী বলের ক্ষেত্রে, শুধুমাত্র সংরক্ষী বল উপস্থিত থাকলে, সংরক্ষী বলের উপস্থিতি থাকলে, হ্যাঁ শুধুমাত্র, অন্য বল থাকলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ হবে না, শক্তি সংরক্ষণ হবে, শক্তি সংরক্ষণ তো সবসময়ই হবে, কিন্তু যান্ত্রিক শক্তি সংরক্ষণ হবে না। শুধুমাত্র সংরক্ষী বলের উপস্থিতি থাকলে মোট যান্ত্রিক শক্তি ইকুয়াল টু ধ্রুবক থাকে। মোট যান্ত্রিক শক্তি মানে কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই না? এইটা হচ্ছে ধ্রুবক। আর কাইনেটিক এনার্জিকে আমরা কে দিয়ে লিখি আর পোটেনশিয়াল এনার্জিকে ইউ দিয়ে লিখি। কে প্লাস ইউ ইকুয়াল টু ধ্রুবক। বলো তো ডেল্টা কে প্লাস ইউ এটা কত? কে প্লাস ইউ ধ্রুবক, কে প্লাস ইউ এর পরিবর্তন, কে প্লাস ইউ ধ্রুবক, কে প্লাস ইউ এর পরিবর্তন কত? দুইটার যোগফলের মান স্থির, ধরো 5, এবার দুইটার যোগফলের পরিবর্তন কত? পরিবর্তন নাই, পরিবর্তন শূন্য, জন্যই তো ধ্রুবক অ্যাকচুয়ালি। তাহলে ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ ইকুয়াল টু 0, পরিবর্তন হবে না। তার মানে ডেল্টা কে ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ যেমন লিখতে পারি, তেমনি ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ডেল্টা কে লিখতে পারি। এটাই তোমাদের ভার্টিক্যাল সার্কুলার মোশনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল। গতিশক্তির বৃদ্ধি ইজ ইকুয়াল টু স্থিতিশক্তির হ্রাস, স্থিতিশক্তির বৃদ্ধি ইজ ইকুয়াল টু গতিশক্তির হ্রাস। তার মানে কি এটা যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। এটার মানে কি গতিশক্তির বৃদ্ধি ইকুয়াল টু স্থিতিশক্তির হ্রাস, আবার এটাও স্থিতিশক্তির বৃদ্ধি গতিশক্তির হ্রাস।
তুমি এই লাইনটা লিখে রাখো। স্থিতিশক্তির বৃদ্ধি যদি বৃদ্ধি হয় কখনো গতিশক্তির হ্রাস পাবে ইকুয়াল টু গতিশক্তির হ্রাস বা গতিশক্তির বৃদ্ধি ইকুয়াল টু স্থিতিশক্তির হ্রাস। তুমি এইভাবে না যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতিকে কাজে লাগাবে, এইটা দিয়ে কাজে লাগাবে, তাহলে অঙ্কগুলো করতে সহজ হবে, সহজ মনে হবে। যেখানে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি কাজে লাগবে, কোথায় কাজে লাগবে দেখতে হবে। সংরক্ষী বলের উপস্থিতি শুধুমাত্র যদি থাকে সেই ক্ষেত্রেই কাজে লাগবে। ঠিক আছে, প্রমাণটা আমি দেখাচ্ছি হালকা করে। হালকা করে তো দেখানো যায় না, প্রমাণের মধ্যে অনেক কনসেপ্ট থাকে। দেখো প্রমাণ, হ্যাঁ তোমাদের প্রমাণ হয়তো আসবে না কিন্তু শেখা তো উচিত। আচ্ছা বলো এটা কি? এটাকে বলি আমরা ওয়েট কি ওয়ার্ক এনার্জি থিওরেম, কার্য শক্তি উপপাদ্য। হ্যাঁ ওয়েটের বাংলা কি? ওয়ার্ক এনার্জি থিওরেম বা কার্য শক্তি উপপাদ্য। ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আচ্ছা অল ফোর্সের জায়গা মানে কি? একটা বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া করতে পারে। দেখো এক্সটার্নাল ফোর্স থাকতে পারে, আমি প্রয়োগ করছি। নন কনজারভেটিভ ফোর্স থাকতে পারে, নন কনজারভেটিভ মানে ঘর্ষণ বলের মতো বল থাকতে পারে নাও পারে। কনজারভেটিভ ফোর্স থাকতে পারে, সিউডো ফোর্স থাকতে পারে, আরো আদার কোনো বল থাকতেই পারে। যত বল আছে সব দ্বারা কার্য ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এই তো ব্যাপার। এবার দেখো আমি ধরে নিচ্ছি নন কনজারভেটিভ ফোর্স নাই, এটা শূন্য, ঘর্ষণ বল নাই, আদার ফোর্স কোনো নাই, তাহলে এক্সটার্নাল ফোর্স আছে, এক্সটার্নাল বল দ্বারা কার্য, ও সিউডো ফোর্সও নাই, আর কনজারভেটিভ ফোর্স দ্বারা কার্য ইজ ইকুয়াল টু ডেল্টা কে। ঠিক, তোমাদের মনে পড়ে ডাব্লিউ এক্সটার্নাল ডাব্লিউ সির মান হচ্ছে মাইনাস ডেল্টা ইউ হয় যে, মনে পড়ে? আচ্ছা দেখো তাহলে আমি এই প্লাস সাইন তুলে দিয়ে মাইনাস ডাব্লিউ সির জায়গায় মাইনাস ডেল্টা ইউ লিখলাম ইকুয়াল টু ডেল্টা কে। তাহলে এক্সটার্নাল ফোর্স যদি শুধুমাত্র থাকে সে কি করে? এক্সটার্নাল ফোর্স যদি থাকে সে বস্তুর স্থিতিশক্তির পরিবর্তন ঘটায় প্লাস গতিশক্তির পরিবর্তন ঘটায়। ঠিক আছে, যদি গতিশক্তির পরিবর্তন না হয় তার মানে কি? গতিশক্তির পরিবর্তন না হয়, এটা একটা এক্সট্রা পার্ট পড়াচ্ছি। গতিশক্তির পরিবর্তন শূন্য হলে, ধরো একটা বস্তুকে আমি ধীরে ধীরে নিচ থেকে উপরে তুললাম, গতিশক্তির কোনো পরিবর্তন করলাম না এখানে, তাহলে গতিশক্তির পরিবর্তন শূন্য। সেই ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স দ্বারা কার্য দেখো শুধুমাত্র চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, এটা বারবার ইউজ করে যাচ্ছি। এটা ইউজ আমরা কখন করতে পারি? সবগুলো কন্ডিশন দেখো। হ্যাঁ, কাইনেটিক এনার্জি চেঞ্জ হওয়া যাবে না, অন্য কোনো বল থাকা যাবে না, সিউডো ফোর্স, আদার ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স থাকা যাবে না। এখানে কি কি ফোর্স আছে? এক্সটার্নাল ফোর্স আর কনজারভেটিভ ফোর্স শুধুমাত্র, এইটাকে আমরা ইউজ করি। এবার দেখো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি সেটা প্রুভ করতে যাচ্ছে। এই যে এখান থেকে হ্যাঁ এখান থেকে, এটা 1 নম্বর, এটা একের থেকে একটা পার্ট গেল। এবার যদি এক্সটার্নাল ফোর্সও নাই, তুমি কোনো ফোর্স প্রয়োগ করছো না, একটা বস্তু এখানে ছেড়ে দেওয়া হলো, এবার আমি তো ফোর্স প্রয়োগ করছি না, শুধু কনজারভেটিভ আন্ডারের বস্তু নিচে পড়ছে। তো সেই ক্ষেত্রে এইটা হলে কি হবে বলো? এটা দুইটা কেস হচ্ছে আর কি, দুইটা কেস। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে দেখো, ডেল্টা ইউ প্লাস ডেল্টা কে ইকুয়াল টু 0। এটাই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি না? তার মানে কি ডেল্টা অফ ইউ প্লাস কে ইকুয়াল টু, ডেল্টা কমন নিলাম, তার মানে ইউ প্লাস কে এদের পরিবর্তন শূন্য, তার মানে ইউ প্লাস কে ইজ ইকুয়াল টু ধ্রুবক, তার মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি ধ্রুবক। দেখছো কতগুলি এখানে কনসেপ্ট আছে। তাহলে এইটা কখন আসে? স্থিতিশক্তি আর প্লাস গতিশক্তির যোগফল ধ্রুবক, এটা কখন আসলো? কোনো বল নাই, একমাত্র কোন বলটা আছে? সংরক্ষী বল আছে শুধুমাত্র। সেই জন্যই যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতিতে আমি লিখছিলাম শুধুমাত্র সংরক্ষী বলের উপস্থিতি। দেখছো আমাদের ডেরিভেশন করা কতটা ইম্পর্টেন্ট, অনেক কনসেপ্ট হয়। এখানে প্রদর্শিত চিত্রে কে বল ধ্রুবক বিশিষ্ট স্প্রিং, এখানে একটা স্প্রিং আছে, স্প্রিংটা একটা দেওয়ালের মধ্যে আটকানো আছে এইভাবে, ঠিক আছে। আর একটা বস্তু এখানে চিত্রের মধ্যেই বোঝা যাচ্ছে ভি বেগে একটা বস্তু গিয়ে স্প্রিংকে আঘাত করছে। তাহলে স্প্রিংটা কি হবে? সংকুচিত হবে, স্প্রিংটা চেপে যাবে,
বস্তুটা এখানে চলে আসবে না, স্প্রিংটা চেপে গেল, এই যে এইটুকু সরণ হলো স্প্রিং এর, সংকোচন হলো স্প্রিং এর, এতখানি ছিল, এখন এইটুকু স্প্রিং, সংকোচন এইটুকু হলো। প্রশ্ন দেখো স্প্রিং এর সংকোচনটা কত হবে? এই সংকোচনটা সর্বোচ্চ সংকোচন। সর্বোচ্চ সংকোচন মানে কি? এটা গিয়ে ধাক্কা দিয়ে কি করবে? থেমে যাবে। থেমে যখন যাবে তখনই তো সংকোচন সব থেকে বেশি হলো। এরপরে কি হবে সেটা আমার দেখার দরকার নেই, সংকোচন কতটুকু হলো এটা আমার দরকার। অন্য কোনো বলের উপস্থিতি নাই, শুধুমাত্র সংরক্ষী বল আছে। স্প্রিং বল সংরক্ষী বল। বস্তুর গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির হ্রাস হচ্ছে, বস্তু থেমে যাবে তো। আর স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। গতিশক্তির হ্রাস, স্থিতিশক্তির বৃদ্ধি, ব্যাস অঙ্ক শেষ। এক লাইন বলো, গতিশক্তির হ্রাস হাফ এম ভি নট স্কোয়ার মাইনাস 0। শেষ গতিশক্তি যখন এটা লাগবে এর সঙ্গে, গতিশক্তি কত? 0। তাহলে গতিশক্তির হ্রাস হলো, স্প্রিং এর স্থিতিশক্তির বৃদ্ধি। বৃদ্ধি মানে হচ্ছে অন্তিম, অন্তিম মানে হচ্ছে তখন ওর সংকোচন তো এক্স, অন্তিম স্থিতিশক্তি, মাইনাস প্রাথমিক অবস্থা স্প্রিং তো সোজাই ছিল। বুঝতে পারছো? প্রাথমিক অন্তিম ভালো করে বোঝো, শেষ অবস্থা আগের অবস্থা ভালো করে বোঝো, ওটা মাথায় রাখতে হবে কিন্তু, নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। প্রথমে ব্লকের গতিবেগ ছিল ভি, তাহলে গতিশক্তি ছিল। শেষে ব্লকটা এখানে ধাক্কা দিয়ে 0 গতিবেগ হয়ে এলো, তাহলে শেষ গতিশক্তি 0, তাহলে গতিশক্তির হ্রাস হলো। এবার স্প্রিংটা প্রথমে নর্মাল লেন্থে ছিল, তখন স্থিতিশক্তি 0 ছিল, U1 তাহলে 0। অন্তিম স্থিতিশক্তি U2, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। স্থিতিশক্তি সূত্রটা আমরা দেখলাম, বুঝতে পারছো? এক লাইনে অঙ্ক হয়ে গেল না? হ্যাঁ দেখো তাহলে হাফ হাফ কাটা, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার এম ভি নট স্কোয়ার বাই কে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এম বাই কে ইন্টু ভি নট অ্যান্সার। আর কার্যশক্তি উপপাদ্য আর এই শক্তি সংরক্ষণ, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এই দুইটাকে প্রয়োগ করা শিখবে অবশ্যই। হলো? নেক্সট এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, 5 কেজি ভরের একটি বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে একটি বৃত্তাকার মসৃণ ট্র্যাক বরাবর নামতে দেওয়া হলো। এই জায়গাটায় মসৃণ, বৃত্তাকার ট্র্যাকটা মসৃণ, হ্যাঁ। অনুভূমিক পথের যখন এইখানে এসে বস্তুটা কিন্তু এখান থেকে পড়বে, তো এখানে আসবে, তারপর একটা গতিবেগ হবে। এখন কি হবে? এখন ঘর্ষণ আছে, অনুভূমিক পথটার মধ্যে ঘর্ষণ আছে, এখানে ঘর্ষণ নাই। তাহলে একটা গতিবেগ পাওয়ার পরে ঘর্ষণ থাকার জন্য এখন কি হবে? আস্তে আস্তে থেমে যাবে। আর ঘর্ষণ, এখানেও যদি ঘর্ষণ না থাকতো তাহলে একই গতিবেগে চলতেই থাকতো। বুঝতে পারছো? তাহলে ঘর্ষণ থাকার জন্য বস্তুটা থেমে যাবে। আচ্ছা, এবার বস্তুটি অনুভূমিক পথের কতটা দূরত্ব গিয়ে থামবে? এই ধরো বস্তুটা এইখানে এসে থেমে যাবে। প্রশ্ন হচ্ছে এই অনুভূমিক পথটা কত? ধরো কি এস, এস দূরত্ব অতিক্রম করবে ধরি, নামার পর এটা তো নামবে, অনুভূমিক দূরত্ব এতটা গেল, তারপরে থেমে গেল। আচ্ছা, সবার আগে ঘর্ষণ চ্যাপ্টার বা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের এখানকার মন্দন তুমি বার করতে পারবে। ড্রাইভিং ফোর্স নাই, অপোজিং ফোর্স শুধু আছে, মাইনাস ফোর্স আছে, সেটা কি? এফ কে। সেখান থেকে ত্বরণ বার করব, ত্বরণ থেকে সরণ আমরা বার করতে পারবো, কিন্তু প্রাথমিক গতিবেগটা তো লাগবে এখানকার। অন্তিম গতিবেগ তো 0, তাই না? এইখানে যে গতিবেগ সেটা প্রাথমিক গতিবেগ, সেই গতিবেগটা কোথা থেকে পাবো? এই গতিবেগটা পাবো এখান থেকে, এখানে পড়ছে। স্থিতিশক্তির হ্রাস গতিশক্তির বৃদ্ধি করে এইখানকার গতিবেগ পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে এখানকার গতিবেগ 0, এইখানকার গতিবেগ ধরো ভি, তাহলে এটা এ পয়েন্টগুলোর নাম দিলাম, হ্যাঁ, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তাহলে আমার ছোট্ট করে লিখলেও হয়ে যাবে। এ থেকে এ যখন যাচ্ছে কি পরিবর্তন হচ্ছে, কি কমছে? এইখানে আমি কাজে লাগাচ্ছি কি? কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, হ্যাঁ, এ থেকে সি, এখানে কাম লাগাচ্ছি কাজে। গতিশক্তির হ্রাস, আরে সরি, স্থিতিশক্তির হ্রাস, হ্যাঁ, গতিশক্তির বৃদ্ধি মানে প্রথমে গতিশক্তি 0, শেষে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0 গতিশক্তির বৃদ্ধি। স্থিতিশক্তির হ্রাস এম জি এইচ মাইনাস এম জি এইচ, এইচ মানে 30 মাইনাস 0। বোঝা গেল? আপাতত এইচ লিখি, পরে আমি মান বসাচ্ছি, তাহলে একটা সূত্র দাঁড়াচ্ছে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম জি এইচ, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ। এম এম ক্যান্সেল, দেখো ভি পাওয়া গেল, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। হ্যাঁ, এবার তুমি মানটা বের করে নিতে পারো, 2 ইন্টু 10 ইন্টু 30, তার মানে কত হয়? 600। এইবার এইটুকু পথ বি টু সি,
বি থেকে যখন সিতে যাচ্ছে তখন তো আমরা যান্ত্রিক শক্তি কাজে লাগাতে পারবো না, সংরক্ষণ নীতি কাজে লাগাতে পারবো না, তখন তো ঘর্ষণ বলের উপস্থিতি আছে। মাইনাস এফ কে, সামনের দিকের বল নাই, শুধু পেছন দিকে ঘর্ষণ বল এফ কে ক্রিয়া করছে, এটা শূন্য বল, যে মাইনাস এফ কে বাই মাস। ঠিক আছে, ঘর্ষণ বল মানে হচ্ছে মাইনাস মিউ ইন্টু এন বাই মাস, মাইনাস মিউ ইন্টু এন মানে এমজি বাই মাস, এম এম ক্যান্সেল, মাইনাস মিউ জি। মিউ কত? 0.6 আর জি হচ্ছে 10, তো কত হলো 6 মাইনাস 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দেখো মন্দন হয়ে গেল, মানে ত্বরণ হলো আর কি, ত্বরণ -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাস, মন্দন জানি, এইটুকু অংশের প্রাথমিক গতিবেগ জানো, মন্দন জানো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2fs 2s করবো। বিসি অংশে ভি স্কোয়ার মানে অন্তিম গতিবেগ স্কোয়ার একবারে ইজ ইকুয়াল টু প্রাথমিক গতিবেগ স্কোয়ার প্লাস 2a মানে -6 ইন্টু এস। হয়ে গেছে না আমাদের অঙ্ক? ও ভি স্কোয়ারের মানটা বসাই নাই, 600, ভি স্কোয়ারটাই 600 মাইনাস 12 ইন্টু এস, তাহলে এস ইজ ইকুয়াল টু 600 বাই 12, 5 12 60, 50 মিটার। এত দূরত্বে গিয়ে থেমে যাবে। দেখো এটা অ্যাকচুয়ালি সার্কুলার মোশনের অঙ্ক তুমি ধরতে পারো। এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে সুতা দিয়ে ঝোলানো আছে একটা বস্তু, এখানে টেনে নিলাম, টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম, তো এখানে তাহলে গতিবেগ কত? শূন্য। যখন এখানে আসবে তখন গতিবেগ কত হবে ওটা বার করতে হবে। স্থিতিশক্তির হ্রাস ইজ ইকুয়াল টু গতিশক্তি বৃদ্ধি করবে। স্থিতিশক্তির হ্রাস করতে গেলে কিন্তু এমজি এইচ করতে হবে, তো এইচ কিন্তু এইটা ট্রাই করবে। ওটা কি বলে, বৃত্তীয় গতিতে এই ধরনের প্রবলেম করানো হয়েছিল, ভার্টিক্যাল সার্কুলার মোশন, তো এটা হ্যাঁ ট্রাই করবে। কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের পরের অঙ্কটা, এখানে একটা ব্লক যার ওজন 20 কেজি মাটির উপরে আছে, এই হাইটটা 10 সেন্টিমিটার, ব্লকটার লম্বা হচ্ছে 40 সেন্টিমিটার, এই অবস্থানে আছে, মাটির উপরে আছে। এটাকে যদি আমি সোজা করি, দাঁড়া করাই, কত কার্য সম্পন্ন করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো 20 কেজি ভরের ব্লকটিকে এ অবস্থান থেকে বি অবস্থানে রাখতে কত কার্য করতে হবে। বহিস্থ বল দ্বারা কার্য সবসময় ডাব্লিউ এক্সটার্নাল ফোর্স যে কার্য করে সেটা হচ্ছে বস্তুর স্থিতিশক্তির পরিবর্তনের সমান। তো বল দ্বারা কার্য বস্তুর স্থিতিশক্তির পরিবর্তনের সমান হয়। স্থিতিশক্তির পরিবর্তন মানে হচ্ছে U2 মাইনাস U1। U1 হচ্ছে প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান বলতে এখানে এ অবস্থানটা প্রাথমিক, বি অবস্থান হচ্ছে অন্তিম অবস্থান। U1 হচ্ছে প্রাথমিক অবস্থানের স্থিতিশক্তি, U2 হচ্ছে পরের অবস্থানের স্থিতিশক্তি। আচ্ছা, এবার প্রাথমিক অবস্থানের স্থিতিশক্তি মানে কি? যখন কোনো দৃঢ় বড় আকারের বস্তু হয়, যার আকার বড় হয়, বস্তু তো আমরা দুই রকম ধরি, একটাকে বলি আমরা কণা, কণার আকার ক্ষুদ্র, এর আয়তন নেই, ভর আছে, আর অনেক কণার সমবায়ে কোনো বস্তু গঠিত হলে ওটাকে আমরা দৃঢ় বস্তু বলি, পেনটা একটা দৃঢ় বস্তু। আচ্ছা, যখন দৃঢ় বস্তুর ক্ষেত্রে কার্য বার করতে হবে, আমরা কিন্তু এতদিন করে আসছি কণার ক্ষেত্রে। ধরো একটা কণাকে এখান থেকে এখানে সরানো হলো, তাহলে কত কার্য হবে এমজিএইচ আমরা বলে আসছি কণাকে। কিন্তু যখন দৃঢ় বস্তু বড় আকারের বস্তুকে সরানো হয়, তখন এই বড় আকারের বস্তুর ভর কেন্দ্রের সরণটা দেখতে হয়। ভর কেন্দ্র কার্য বের করতে গেলে তো বল একটু সরণ করতে হয়, তো ভর কেন্দ্র কোথায় আছে এটা দেখতে হবে। প্রাথমিক অবস্থানে স্থিতিশক্তি বলতে এখানে ভর কেন্দ্রের অবস্থানটা কোথায়, 10 সেন্টিমিটার হলে 5 সেন্টিমিটার উপরে ভর কেন্দ্র, এখানে এইটার নাম দিলাম ধরো H1, 5 সেন্টিমিটার। আর এটা যখন দাঁড়া করানো হচ্ছে তখন ভর কেন্দ্র কোথায় যাচ্ছে, এতখানি উচ্চতায়, এটা H2। তাহলে আমি বলতে পারি প্রাথমিক অবস্থানের স্থিতিশক্তি mgh1, অন্তিম অবস্থানের স্থিতিশক্তি mgh2। সেই জন্য আমি U2টাকে লিখবো mgh2 মাইনাস mgh1, অন্তিম অবস্থার স্থিতিশক্তি মাইনাস প্রাথমিক অবস্থানের স্থিতিশক্তি। যখন সুষম আকৃতির বস্তু হয়, ভর কেন্দ্র তার কেন্দ্রে হয়, জ্যামিতিক কেন্দ্রে হয়, তাহলে ভর কেন্দ্র 5 সেন্টিমিটার উপরে হবে এখানে, আর এখানে ভর কেন্দ্রের উচ্চতা হবে H2 কত হবে, এটা টোটালটা 40 মানে 20 সেন্টিমিটার উচ্চতা, তাহলে H2 এর মান হচ্ছে 20, H1 এর মান হচ্ছে 5, ব্যাস হয়ে গেল। আর এম তো দাঁড়িয়ে আছে, এম হচ্ছে 20 কেজি কিন্তু জি এর ভ্যালু 10 ধরো, আর H2 হচ্ছে আমাদের 20
সেন্টিমিটারে আছে, ইন্টু 10⁻² করে দাও, মিটার হলো -H1। H1 মানে হচ্ছে 5 সেন্টিমিটার, 5 ইন্টু 10⁻², বাস এটা উত্তর। তার মানে 200, এদিকে 10⁻² কমন নিলে 20 - 5 মানে 15 থাকবে, তাহলে 15 × 30, 30 জুল হচ্ছে কৃতকার্য। দেখো এই ধরনের অনেক অঙ্ক থাকতে পারে। অনেক সময় এরকম একটা অঙ্ক আছে, দেখবে যে কোনো বই খুলেও দেখবে কুয়ার থেকে জল তোলা হচ্ছে। ধরো কুয়ার ডেপথ এতখানি, এতখানি জল আছে, এইবার এই জলটাকে উপরে তুলতে কত কার্য করতে হবে এরকম বললো। তাহলে এই যে জলের হাইট তো আস্তে আস্তে কমবে, আমরা কোন হাইটটা ধরে অঙ্ক করব? ভর কেন্দ্রটা ধরে করব। এম হচ্ছে টোটাল জলের ভর, জি তো জানোই, আর এইচ বলতে হচ্ছে যেখানে তোলা হবে, ধরো মাটির উপরে তোলা হবে, এই মাটির তল থেকে এই ভর কেন্দ্রের দূরত্বটা এইচ ধরতে হবে। তারপর দেখো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখতে পাচ্ছ একটা শিকল, আংশিকভাবে ঝুলন্ত চেন মানে শিকল, এর গতিশক্তির পরিবর্তন না ঘটিয়ে টেবিলের উপরে এই পুরো অংশটাকে তুলতে হবে যেটুকু ঝুলে আছে। তাতে কার্য কত হবে? তুলছে এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বল দ্বারা কার্য। সবসময় এক্সটার্নাল ফোর্স যে কার্য করে বারবারই বলা হচ্ছে কি করে, বস্তুর স্থিতিশক্তির পরিবর্তন করে ডেল্টা ইউ, গতিশক্তি যদি নষ্ট না হয়। হ্যাঁ, এখন প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান কি? প্রথমে এই অবস্থা ঝুলেছিল, আর অন্তিম অবস্থানটা কি? পুরা চেনটাকে উপরে তুলে নেবে, ঝোলানো থাকবে না, এটাই তো। সম্পূর্ণ চেনটাকে উপরে তুলতে কত কার্য করতে হবে? তাহলে চেনটাকে টানা হচ্ছে, টানলে কি হবে? পুরা চেনটা টেবিলের উপরে চলে আসলো আর এই প্রান্তটা উঠে গেল, এই তো ব্যাপার। তা এখানে কত কার্য করতে হবে? এখানেও একই ব্যাপার। আসলে ভর কতটুকু তোলা হলো? এইটুকু ভর তোলা হলো, এই ভরটাই উপরে তোলা হলো। এবার এর ভর কেন্দ্র কোথায় সেটা লাগবে, বিস্তৃত ভর, তাহলে ভর কেন্দ্র কোথায় আছে সেটা লাগবে। বোঝা গেল তো? ভর কেন্দ্রের উচ্চতা, এই দেখো এখানে স্থিতিশক্তি কোথায় শূন্য ধরবো বা কোথায় কি ধরবো এটা ব্যাপার। প্রাথমিক অবস্থান মানে এই অবস্থাটা হচ্ছে প্রাথমিক অবস্থা, শেষ অবস্থাটা হচ্ছে চেনটা পুরোটা তুলে দেওয়া। তাহলে অন্তিম অবস্থানে স্থিতিশক্তি আমরা শূন্য ধরবো। তার মানে স্থিতিশক্তি আমি শূন্য কোথায় ধরছি? দেখো স্থিতিশক্তি কিন্তু আমার চয়েস, আমার চয়েস বলতে আমি যেখানে ইচ্ছা ধরতে পারি। আমি ধরে নিচ্ছি টেবিলের উপরে স্থিতিশক্তি শূন্য, তার মানে U2 যেটা সেটা শূন্য। স্থিতিশক্তি কোনো একটা নির্দিষ্ট লেভেলে জিরো ধরতে হয়। এখানে কোন লেভেলে জিরো ধরছি? আমরা টেবিলের উপরে জিরো ধরছি। আচ্ছা, সেই তুলনায় U1 যখন কিছু অংশ ঝুলেছিল স্থিতিশক্তি, এর ভর কেন্দ্রটা নিচে আছে, ভর কেন্দ্রটা নিচে থাকার জন্য প্রাথমিক অবস্থানে স্থিতিশক্তি মাইনাস। শোনো, মনে করে এটা একটা টেবিল, টেবিলে যদি স্থিতিশক্তি তুমি শূন্য ধরো, উপরে প্লাস, নিচে আসলে কি হবে? স্থিতিশক্তি মাইনাস। তাহলে এইখানে যখন শিকলটা ঝুলে থাকবে তখন স্থিতিশক্তি আমরা বলবো মাইনাস, যখন উপরে চলে যাবে তখন স্থিতিশক্তি হয়ে গেল জিরো। তাহলে অন্তিম স্থিতিশক্তি জিরো, প্রাথমিক স্থিতিশক্তি মাইনাস ইউ টু কত? শূন্য, উপরে তুলে ফেলছি আমরা, ওখানে স্থিতিশক্তি শূন্য। আর ইউ ওয়ান মাইনাস দিয়ে হবে না, এই মাইনাস তো এই মাইনাস, ইউ ওয়ান হচ্ছে মাইনাস, নিচে আছে যেহেতু। আচ্ছা, এইটুকুর ভর দেওয়া নাই, এইটুকুর ভর তো তুললাম আমরা উপরে, এইটুকুর ভর তুমি একটা কিছু ধরে নাও, ছোট হাতের এম ধরলাম, এইটুকুর ভর। তাহলে এম, এই অবস্থায় স্থিতিশক্তি এম ইন্টু জি, এইচ কোনটা? ভর কেন্দ্রের গভীরতা, এইটা এইচ, এইটা হচ্ছে এইচ। বলো তো কত নিচে আছে টোটাল দূরত্বটা? L/N, তাহলে ভর কেন্দ্রের অর্ধেক নিচে, তার মানে L/2N। তাহলে এইচ এর মান হচ্ছে L/2N। বলা আছে এখানে L/N অংশ ঝুলে আছে, টোটাল চেনটার যে লেন্থ সেটা হচ্ছে L, তাহলে ক্যাপিটাল L/2N, এটা মাইনাস প্লাস হলো mg L/2N। অঙ্কটা কিন্তু এখন শেষ হয়নি। হ্যাঁ, তোমার কিন্তু এই যে ভর দেখতে পাচ্ছ স্মল m, এটা তো এই অংশের ভর, এই অংশের ভর তো কোশ্চেনে দেওয়া থাকে না, তোমার দেওয়া থাকে টোটাল চেনের ভর দেওয়া থাকে। দেখো তো এটার ভর আমি কি করে, টোটাল চেনের ভরের থেকে আমি এইটার ভর আমি বার করতে পারবো। দেখো ঐকিক নিয়ম, আমি টোটাল চেনের ভর বড় হাতের এন ধরলাম, আর টোটাল চেনের দৈর্ঘ্য কত? বড় হাতের এল, তাহলে এল দৈর্ঘ্যের ভর কত? ঐকিক নিয়ম এম। একক দৈর্ঘ্যের ভর কত? M/L। আর এই দৈর্ঘ্যটা কত? L/N দৈর্ঘ্যের ভর কত? তাহলে এটা গুণ, তাহলে M/L ইন্টু
এল বাই এন, তাহলে এল এল ক্যান্সেল, দাঁড়ালো আমাদের এম বাই এন। এটা কার ভর হলো? এইটুকু অংশের ভর, স্মল এম যেটা ধরা হয়েছে। স্মল এম এর ভ্যালু হচ্ছে বড় হাতের এম বাই এন ইন্টু জি ইন্টু এল বাই 2n। অ্যান্সার কত দাঁড়ালো? এম জি এল বাই 2n স্কোয়ার। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, আমরা এখানে শেষ করলাম কার্য এবং শক্তি, দুটোই শেষ হলো। ক্ষমতাটা বাকি আছে, ক্ষমতাটা দুটো কথা বলে দিই। ক্ষমতা বেশি কিছু ব্যাপার নাই, তোমরা জানো ক্ষমতা সম্পর্কে। হ্যাঁ, ক্ষমতার সংজ্ঞা নিচের কাছে পড়ছো, কার্য করার হারকে ক্ষমতা বলে, তাই না? কার্য করার হার, এটা হচ্ছে ক্ষমতা। কম সময়ে যে কার্য করতে পারবে, একই পরিমাণ কার্য করলো দুজন, তার মধ্যে যে কম সময়ে কার্য করতে পারবে তার ক্ষমতা বেশি আমরা বলি, তাই তো? সেই জন্য ক্ষমতার সূত্র, ক্ষমতাকে বড় হাতের পি দিয়ে লেখা হয়, কার্য বাই সময়, ডাব্লিউ বাই টি। এটাকে তুমি গড় ক্ষমতা বলতে পারো। এছাড়া তাৎক্ষণিক ক্ষমতা যদি বলা হয়, তাৎক্ষণিক ক্ষমতাও হয় পি ইন। অ্যাকচুয়ালি ডি ডাব্লিউ বাই ডিটি কে আমরা তাৎক্ষণিক ক্ষমতা বলবো। তোমরা জানো তাৎক্ষণিক ব্যাপারই যখনই আসে তখন ডেরিভেটিভ আসে। আচ্ছা, এবার ডি ডাব্লিউ মানে এফ ডট এস লেখা যায় না? ডাব্লিউর জায়গায় আমি এফ ডট এস লিখলাম। এফ যদি ধ্রুবক হয়, এফটাকে আমি বাইরে নিয়ে আসলাম, এফ ডট ডিএস বাই ডিটি আসলো। দেখো তাহলে ক্ষমতা, তাৎক্ষণিক ক্ষমতা পি ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক ইংরেজি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, সেখান থেকে পি ইন ইনস্ট্যান্টেনিয়াস। হ্যাঁ, কি আসলো দেখো, এফ আসলো, ডট আসলো, এফ তো ভেক্টর, ক্ষমতা স্কেলার রাশি, আর ডিএস বাই ডিটি এটাকে আমরা গতিবেগ বলি না, বেগ ভেক্টর। বল ভেক্টর ডট বেগ ভেক্টর, এটাকেও ক্ষমতা বলে। দেখবে তোমরা এটাকেই বেশি কাজে লাগাতে হচ্ছে আমাদের। এমনি নর্মাল ক্ষমতা তো কার্য বাই সময়, ঠিক আছে, ওটাকে আমরা গড় ক্ষমতা বলছি, এটাকে তাৎক্ষণিক ক্ষমতা বলছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার ক্ষমতা স্কেলার রাশি, ক্ষমতার একক এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড না? জুল পার সেকেন্ডের একটা নাম আছে, এটাকে আমরা ওয়াট বলি। সিজিএস পদ্ধতিতে কি হবে? আর্ক পার সেকেন্ড, এটার কোনো নাম নাই। এছাড়া আরো ক্ষমতা একক আছে, অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার, নাম শুনছো তো? এইচপি, 1 HP ইকুয়াল টু 746 ওয়াট, প্রায় 750 ওয়াট, প্রায় লেখো 750 ওয়াট করে দেবো। হর্স পাওয়ারকে যদি কখনো তোমার ওয়াট করতে হয় 750 দিয়ে গুণ করবে ক্যালকুলেশনের সুবিধার জন্য। 746 লিখলে ক্যালকুলেশন ঝামেলা হয়ে যাবে অঙ্ক করতে গিয়ে। কিলো ওয়াটে লিখলে 3/4 কিলো ওয়াট। ক্ষমতার বিষয় এটুকুই মনে রাখো, ক্ষমতা কি করে বার করবে, আগে কার্য বের করবা, কার্য বের করে সময় দিয়ে ভাগ করবে, তখন সময় দেওয়া থাকবে। হ্যাঁ, বাস আমাদের কার্য ক্ষমতা শক্তি চ্যাপ্টার এখানেই শেষ করলাম। হ্যাঁ।